আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর রণহুঙ্কারে কাঁপছে তেল আবিব। নববর্ষের শুরুতেই নেতানিয়াহুকে কড়া বার্তা। নববর্ষের প্রাক্কালে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত। ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই, নববর্ষের ভাষণে পুতিন। নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৩। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি। দিল্লিতে চলন্ত ভ্যানে ২ ঘণ্টা ধরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভারত জুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হিজবুল্লাহর রণহুঙ্কারে কাঁপছে তেল আবিব। নববর্ষের শুরুতেই নেতানিয়াহুকে কড়া বার্তা। ২০২৫ সালের শুরুতেই মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা। বছরের প্রথম দিনেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ প্রধান। লেবানন সীমান্ত থেকে ধেয়ে আসা এই হুমকিতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। ক্যালেন্ডারের পাতায় বছর বদলালেও বদলায়নি মধ্যপ্রাচ্যের সংঘাতের রূপ। বরং নববর্ষের ভোরে হিজবুল্লার তরফ থেকে আসা বার্তায় রণহুঙ্কার আরও তীব্র হয়েছে। হিজবুল্লাহ প্রধান স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যদি তাদের সীমালঙ্ঘন বন্ধ না করে তবে এবার যুদ্ধের প্রেক্ষাপট হবে সম্পূর্ণ ভিন্ন। তারা কেবল আত্মরক্ষা নয়, বরং ইসরায়েলের ভেতরে ঢুকে আঘাত হানার সক্ষমতা রাখে। এই হুমকির পর থেকেই তেল আবিবে শুরু হয়েছে জরুরি তৎপরতা। গোয়েন্দা রিপোর্ট বলছে, হিজবুল্লার কাছে থাকা কয়েক হাজার সুনির্দিষ্ট নিশানায় আঘাতকারী মিসাইল এখন বড় দুশ্চিন্তার কারণ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। একদিকে গাজা ইস্যু আর অন্যদিকে উত্তর সীমান্তে হিজবুল্লার এই কঠোর অবস্থান। দ্বিমুখী চাপের মুখে পড়েছেন ইসরায়েলি রাষ্ট্রনায়ক। সামরিক বিশ্লেষকদের মতে এবারের হুমকি কেবল কথার কথা নয়। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার রকেটের ভাণ্ডার আগের চেয়ে বহুগুণ সমৃদ্ধ করেছে। হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, বল এখন ইসরায়েলের কোর্টে। বিশ্ব যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, তখন এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। ২০২৫ সালের শেষ দিন বুধবার ৩১ ডিসেম্বর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর অ্যালেপ্পোতে এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার অনুসারে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বাব আল ফারাজ প্রত্নতাত্ত্বিক স্থানের কাছের এলাকায় বোমা হামলাকারীকে আটক করার চেষ্টা করছিল। তখন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। অ্যালেপ্পোর গভর্নর আজ্জাম আল গারিব এক বিবৃতিতে বলেছেন, ঘটনার সময় শহরের নববর্ষ উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল দিচ্ছিল। তখন পুলিশ বোমা হামলাকারীকে দেখতে পায় এবং তার পিছনে ধাওয়া করে। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা তাকে আটকাতে সক্ষম হন এবং তখনই মানুষটি বিস্ফোরণ ঘটায়। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল বাবা সিরিয়ার শাস্ত্রীয় টিভিকে বলেছেন, হামলাকারী একটি খ্রিস্টান পাড়ায় প্রবেশ করার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে কয়েকটি গির্জা রয়েছে। নববর্ষের সমাবেশে হামলার আশঙ্কায় বুধবার সিরিয়ার শহরগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহেও হোমস শহরের একটি আলাউইত মসজিদে পুঁতে রাখা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছিলেন। ইউক্রেনের রাশিয়ার জয় আসবেই, নববর্ষের ভাষণে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে বুধবার বলেন, ইউক্রেনের রাশিয়ার জয় আসবেই। ইউক্রেনে প্রায় ৪ বছরের এই অভিযানে দুই পক্ষের সামরিক হতাহতির সংখ্যা কয়েক লক্ষ পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হয়। পুতিন তার সংক্ষিপ্ত ভাষণের বেশিরভাগ অংশ উৎসর্গ করেন ইউক্রেনে থাকা যোদ্ধার ও কমান্ডারদের। তিনি তার এক বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার কথা উল্লেখ করেননি, যা কিয়েভ অস্বীকার করে বলেছে এটা মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে বিপথে নিতে করা একটি দাবি। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়ঙ্কর এই সংঘাতের অবসান ঘটাতে সাম্প্রতিক সপ্তাহে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
সেই প্রেক্ষাপটে পুতিন ধারাবাহিকভাবে রুশদের বলে চলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যেসব ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা করেছেন তার বাকি অংশ বল প্রয়োগে দখল করতে চায় সেনাবাহিনী। নায়ক আখ্যা দিয়ে সৈন্যদের উদ্দেশ্যে পুতিন বলেন, আমরা তোমাদের ওপর বিশ্বাস রাখি, আর আমাদের বিজয়ের ওপরেও। রাশিয়ার সবচেয়ে পূর্ব দক্ষিণাঞ্চলের কামচাটকা উপদ্বীপে প্রথম সম্প্রচারিত হয় পুতিনের ঐতিহ্যবাহী ভাষণটি। ৩১ ডিসেম্বর পুতিনের ক্ষমতায় আসার ২৬ বছর পূর্ণ হল। ইউক্রেনের প্রায় ১/৫ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। ছোট প্রতিবেশী দেশটিতে প্রায় প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো, যাতে হাজারো বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিয়মিত ইউক্রেনের জ্বালানি কাঠামো সহ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে রাশিয়া, ফলে হিমশীতল অবস্থায় বহুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয়েছে মানুষকে। কিয়েভের বাইরে ভিশোগরদ শহরের বাসিন্দারা, যারা রুশ বোমাবর্ষণে কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন, তারা এএফপিকে বলেছেন এসব হামলা তাদের জীবন নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৩। নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক পাচারের অভিযোগে এ হামলা চালায় দেশটি। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে সম্ভাব্য জীবিতদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর মার্কিন সাউদার্ন কমান্ডের এক বিবৃতিতে হামলার স্থান প্রকাশ করা হয়নি, তবে এর আগেও ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কয়েকটি নৌকা ঘনিষ্ঠভাবে একসঙ্গে চলছিল। সামরিক বাহিনীর দাবি, নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং হামলার আগে ৩টি নৌকার মধ্যে মাদক স্থানান্তর করা হয়েছিল, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিবৃতিতে বলা হয়, প্রথম সংঘর্ষে প্রথম নৌকায় থাকা ৩ জন নার্কো সন্ত্রাসী নিহত হয়। এরপর বাকি দুটি নৌকার আরোহীরা পানিতে লাফ দিয়ে নৌকা থেকে দূরে সরে যায়। পরবর্তী হামলায় ওই নৌকাগুলো ডুবে যায়। সামরিক বাহিনী জানায়, তারা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সক্রিয় করতে জানিয়েছে, তবে অন্য নৌকাগুলোর আরোহীদের ভাগ্য সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। রয়টার্সের খবরে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ৮ জন ব্যক্তি নৌকা ছেড়ে সাগরে নেমে পড়েছিলেন। প্রশান্ত মহাসাগরে তাদের খোঁজে তল্লাশি চলছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি C-130 বিমান মোতায়েন করেছে এবং এলাকায় থাকা অন্যান্য জাহাজের সঙ্গে সমন্বয় করছে। ট্রাম্প প্রশাসনের সময় এ ধরনের হামলায় এর আগেও জীবিত থাকার ঘটনা ঘটেছে। অক্টোবরে একটি হামলা থেকে বেঁচে যাওয়া ২ ব্যক্তিকে পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। একই মাসে আরেকটি হামলার পর মেক্সিকো কর্তৃপক্ষ একজন জীবিতকে উদ্ধারে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বুধবারের হামলা নিয়ে মোট নৌকা হামলার সংখ্যা ৩৩টিতে দাঁড়িয়েছে। এছাড়া সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১১০ জনে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প এসব হামলাকে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র মাদক কার্টেলগুলোর সঙ্গে অস্ত্র সংঘাতে জড়িত। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়াতে ওই অঞ্চলে ১৫,০০০-এর বেশি সেনা মোতায়েনসহ সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি। জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিগুলোকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং এর স্পষ্ট নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। পার্স টুডে প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি মঙ্গলবার ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নতুন হুমকির পর নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবকে লেখা চিঠিতে এসব বেপরোয়া হুমকির নিন্দা জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন। এ বিষয়ে দৃঢ় ও স্পষ্ট নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইরাবানি আহ্বান জানান। ইরাবানি চিঠিতে আরও বলেন,
ইসলামী প্রজাতন্ত্র ইরান এসব বেপরোয়া হুমকির কঠোর নিন্দা জানাচ্ছে এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো সশস্ত্র হামলা বা আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে যোগ্য আত্মরক্ষার স্বাভাবিক ও অখণ্ড অধিকার পুনরায় জোর দিয়ে উল্লেখ করছে। ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জনগণ বা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ যদি আরও কোনো আগ্রাসী কার্যকলাপের মুখে পড়ে, তবে ইরান এই অধিকার দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিরাপত্তা পরিষদ বিশেষত তার দায়িত্বশীল সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকিকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন হিসাবে স্পষ্ট ও দৃঢ়ভাবে নিন্দা জানানো হোক। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সনদ ও আন্তর্জাতিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করতে বলা হোক, সমস্ত হুমকি ও শক্তি প্রয়োগ বন্ধ করতে বলা হোক এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে তার দায়িত্ব এমনভাবে পালন করতে বলা হোক যা জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া দ্বিমুখী নীতি পরিহার করে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে বলা হোক, যাতে সংখ্যাভিক্ষু একটি রাজনৈতিক সত্তা যেমন ইসরায়েল ও তার মার্কিন মিত্র এরূপ কার্যকলাপের অব্যাহতি রাখতে না পারে। জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে তা শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে আরও দুর্বল করবে না, বরং যে নিরাপত্তা পরিষদের উপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যস্ত রাখা হয়েছে, সেই পরিষদের বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব ও বৈধতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। শক্তি প্রয়োগ বা তার হুমকি নিষিদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি সার্বজনীন বাধ্যবাধকতা এবং এর লঙ্ঘন উপেক্ষা করা বা ন্যায্যতা দেওয়া যায় না। এ ধরনের লঙ্ঘন অনিবার্যভাবে সেই আন্তর্জাতিক আইন ব্যবস্থার উপর গুরুতর ও স্থায়ী আঘাতের সমতুল্য। দিল্লিতে চলন্ত ভ্যানে ২ ঘণ্টা ধরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভারত জুড়ে তোলপাড়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত ভ্যানে প্রায় ২-২.৫ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। মঙ্গলবার রাতে হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে এই বর্বরতা ঘটনা। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভির। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন নারীটি। এই সময় ২ যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে, কিন্তু ভ্যান গাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুড়গাঁও রাস্তার দিকে চলে যায়। পুলিশ জানিয়েছে, প্রায় ২-২.৫ ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভিতর অভিযুক্তরা তাকে বারবার ধর্ষণ করে। পরে তারা ফেলে রেখে চলে গেলে আহত অবস্থায় নারীটি বারবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোনের সঙ্গে যোগাযোগ হলে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক আঘাতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনও তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। নারীটি বিবাহিত, তার ৩ সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন। ভুক্তভোগীর বোন অভিযোগ জানান, ঘটনার আগের দিন রাত ৮:৩০টার সময় নারীটি তাকে ফোন করে জানান, মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন এবং ৩ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২ অভিযুক্তকে আটক করেছে। তাদের ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।